মধ্যে আমরা কিন্তু বেশ কিছু মজার HTML ট্যাগ সম্পর্কে অবহিত হয়েছি। তো চলুন দেখি আজকে আমরা আরো কি কি ট্যাগ শিখতে পারি। গত পর্বে আমরা এই যে একটা লাইন লিখেছিলাম, তার মধ্যে কিন্তু আরো বেশ কয়েকটি ট্যাগ আমরা দিয়েছিলাম এবং যেটার আউটপুটটা কিন্তু সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এটাকে এখন ডুপ্লিকেট করব। ইতোমধ্যে হয়তো আমরা জানি যে অল্টার শিফট এবং ডাউন অ্যারো কি চাপ দিলে এখানে এটা ডুপ্লিকেট হয়। তো আমি এখন যেটা করতে চাচ্ছি যে এখানে এটাকে আমি কেটে দিচ্ছি, এই অংশটুকু কেটে দিয়ে এখন এই সেম কাজটাই HTML এ অন্য ট্যাগ দিয়ে করা যায় কিনা সেটা দেখি। তো এখানে আমাদের আরো একটি ট্যাগ রয়েছে স্ট্রং নামে। তো আমি এখন এটা স্ট্রং ট্যাগের স্টার্টিং এবং এন্ডিংটা করব। তারপরে এটাকে কেটে নিয়ে এখানে বাইরে বসিয়ে দিচ্ছি। তো এখন আমি এটা সেভ করি। সেভ করলে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু অটোমেটিক্যালি বোল্ড হয়ে আছে, যদিও এখানে আমরা বি ট্যাগ ব্যবহার করিনি। এবং আমরা যদি এখন এখানে আরো একটি ট্যাগ ব্যবহার করি ইএম নামে, এবং ইএমটা নিয়ে এর মধ্যে বসাতে হবে। অর্থাৎ এটা খেয়াল রাখবেন যে স্ট্রং এর মধ্যে আমরা যেহেতু লিখছি, তো এখানে শেষ হতে হবে কিন্তু স্ট্রং এর মধ্যেই, বা এখানে এই যে বি ট্যাগের মধ্যে আই ট্যাগটা লিখেছি, এটা কিন্তু বি ট্যাগের আগেই শেষ হতে হবে। আমরা যদি ভুলক্রমে এটাকে বি ট্যাগের পরে দিয়ে দিতাম অথবা এই ইএমটা পরে দিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা সঠিকভাবে কাজ করতো না এবং ইরর আসতে পারতো। তো এখন আমরা এটা সেভ করছি এবং এখানে এসে দেখতে পাচ্ছি যে সেম আউটপুটটাই কিন্তু এখানে চলে এসেছে। তো এখানে আমরা কিন্তু প্যারাগ্রাফ টেক্সট লেখা দেখলাম, প্যারাগ্রাফের মধ্যে কিভাবে অন্যান্য ট্যাগ ব্যবহার করতে হয় এগুলোও দেখলাম। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের টেক্সটগুলো এর থেকে একটু বড় এই ধরনের টেক্সট হবে। তো এটাকে আমরা লিখতে পারি হেডিং ট্যাগের মাধ্যমে। তো হেডিং এর মোট 6টি ট্যাগ রয়েছে, H1 থেকে শুরু করে H6 পর্যন্ত, অর্থাৎ H1 হচ্ছে সবচেয়ে বড়। তো এটাকে আমরা লিখছি যে হেডিং, সেভ করছি এবং এখানে এসে আউটপুটটা দেখতে পাচ্ছি। তো আমরা আগের ফাইলটা কেটে দেই, এখানে দেখেন হেডিং দেখা যাচ্ছে। তো আমি এটাকে ডুপ্লিকেট করি এবং কিছু চেঞ্জ করে করে আপনাদের দেখাই। যেমন এখানে যদি আমি H2 লিখি এবং এটা শেষটাও করতে হবে H2 দিয়েই, তারপরে আমি এটাকে সেভ করছি এবং দেখতে পাচ্ছি যে এখান থেকে তুলনামূলক কিন্তু একটু ছোট আর একটা টেক্সট এখানে লেখা হয়ে যাচ্ছে। একইভাবে আমরা যদি এখানে H3, 4 বা 6 এইভাবে লিখি, তাহলে কিন্তু এটার আউটপুটটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে। তো এই হেডিং ট্যাগগুলো কেন ব্যবহার করা হয়? হেডিং ট্যাগগুলো মূলত এক একটা সেকশনে এরকম শুরুতে বোঝানোর জন্য অথবা কোনো একটা নির্দিষ্ট প্যারাগ্রাফের একটা টাইটেল দেওয়ার জন্য হেডিং ট্যাগ ব্যবহার করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন হেডিং 6 দিলে কিন্তু এটা সবচেয়ে ছোট আসছে। তো হেডিং ট্যাগ ছাড়াও আরো কিছু ট্যাগ রয়েছে। তো আমি আপনাদের বলেছিলাম কিছু ব্যতিক্রমী ট্যাগ রয়েছে যাদের শুধু স্টার্টিংটা আছে, এন্ডিংটা করা লাগে না। যেমন এখানে অলরেডি কিন্তু বিআর ট্যাগ লিখেছিলাম। তো আমরা এখন দেখব আরো একটি সিঙ্গেল ট্যাগ। তো এখানে আমরা লিখতে পারি HR। এটা হচ্ছে হরাইজন্টাল একটা লাইন তৈরি করবে, অর্থাৎ আমরা এখানে যে টেক্সটটা লিখেছি এর নিচে লম্বা করে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু একটা লাইন তৈরি করবে এই ট্যাগটি। তো এখানে আমরা এটাকে শুরু করব এবং একইভাবে শেষ করছি। তো এখানে দেখেন এটা শেষ করলে কিন্তু আরেকটা অংশ তৈরি হচ্ছে না, যেটা হেডিং এর ক্ষেত্রে বা প্যারাগ্রাফের ক্ষেত্রে হয়েছিল। তো এখানে এখন দেখতে পাচ্ছি যে একটা লম্বা লাইন কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকম লাইন তৈরি করতে চাইলে আমরা কিন্তু HR ট্যাগ খুব সহজেই ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা এই ইমেজ ব্যবহার করতে পারি। এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ধরনের ইমেজ নিয়ে আসছে। তো এই ইমেজগুলো যদি আমরা এখানে কল করতে চাই, তাহলে আমাদেরকে নতুন আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমি এখানে একটু ফাঁকা করে দেই, দিয়ে এখানে আরেকটি ট্যাগ লিখব। তো এটাকে লিখতে হবে IMG। এটা লিখে আপনি যদি ট্যাব প্রেস করেন, তাহলে এখানে দুইটা নতুন জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, যেটা এত সময় কিন্তু চোখে পড়েনি। অর্থাৎ এই ট্যাগের মধ্যে নতুন একটা বিষয় কিন্তু আসছে SRC নামে এবং ALT নামে। তো ট্যাগের মধ্যে যখন ওই ট্যাগ সম্পর্কিত নতুন কোনো কিছু লেখা হয়, তখন এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো
এখানে এসআরসি বা এএলটি বা অল্টার, এটাকে বলা হচ্ছে সোর্স, এটা হচ্ছে অল্টারের শর্ট ফর্ম, এই দুইটা জিনিস। তো এই দুইটা হচ্ছে এই ইমেজ যে ট্যাগ লিখলাম তার অ্যাট্রিবিউট। তো এখানে এসআরসি তে কি লিখতে হবে? এসআরসি তে মূলত লিখতে হবে যে ইমেজটার সোর্স, কোথা থেকে ইমেজটা পাবে। তো এখন আমরা এখানে ইমেজটা পাওয়ানোর জন্য এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে আইএমজি। ওকে, তো এই ফোল্ডারে এখন কিন্তু আমাদের কোনো ইমেজ নেই। তো আমরা যেটা করব যে আমাদের ডাউনলোড করা কোনো ফাইল এখান থেকে নিয়ে একটা ইমেজ কিন্তু আমরা নিয়ে আসব। তো এখানে দেখছি একটা ইমেজ রয়েছে। তো এটাকে আমরা এখানে এডিটরে নিয়ে এসে এইটার উপরে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের একটা ইমেজ এখানে চলে আসছে। তো আমি আমার ফাইলের এটার থেকে রিনেম করে দিতে পারি, যেটা হচ্ছে মাই ইমেজ আন্ডারস্কোর দিলাম, এরকম ভাবে লিখলাম। তো এখানে মাই ইমেজটা চলে এসেছে। এখন আমরা এইটাকে আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে কিভাবে নিয়ে আসব, চলুন সেটা দেখে নিই। তো এখন দেখেন এই index.html এখানে যে ফাইলটা রয়েছে ঠিক তার উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি img ফোল্ডারটা রয়েছে। তো এখন আমাদের ইমেজটা কোথায়? এই img ফোল্ডারের মধ্যে। তো এজন্য আমাদের এই ফোল্ডারের লোকেশনটা লিখে দিতে হবে। অথবা আমরা এখানে যদি একটু ব্যাকে যাই, এখানে img ফোল্ডারের মধ্যে দেখতে পাচ্ছি ইমেজটা রয়েছে। তো এক্ষেত্রে আমরা যদি এটার অ্যাবসলিউট পজিশন, অর্থাৎ এখানে উপরে লক্ষ্য করেন যে এখানে কিন্তু যে ড্রাইভ, তার মধ্যে মামুরজোর, এখানে এইচটিএমএল img এইভাবে কপি করি তাহলে কি আসে একটু আগে দেখে নেই। তো এখানে এটা লেখার পরে এখানে দেখেন এই জায়গাতে ফরওয়ার্ড স্ল্যাশ না এসে ব্যাক স্ল্যাশ এসেছে। তো আমরা যদি এইভাবেই কোনো ফাইলকে ব্যবহার করি তাহলে কি আসলে এটা আসবে? তো আমরা এখানে এই মাই ইমেজটা লিখি, মাই ইমেজ ডট, এই ডটের পরে যেভাবে আছে ঠিক সেম ভাবে, এবং এটা যদি ছোট হাতের বা বড় হাতের লেখা থাকে আপনি সেইভাবেই লিখতে হবে, না হলে কিন্তু এই ফাইলটা পাবে না। তো এক্ষেত্রে আমি একদম সেম টু সেম লিখে এখানে সেভ দিলাম, এবং আমাদের ফাইলে এসে এখানে দেখছি যে কোনো কিন্তু চেঞ্জ এখানে আসেনি। তার মানে আমরা এটা এভাবে লিখলে হচ্ছে না। তো আমরা এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এটাতে পরিবর্তন করে দেই, তারপরে একটু দেখার চেষ্টা করি যে আসলে আমাদের এভাবে কোনো কাজ হবে কিনা। এখানে সেভ করলাম, আবার এখানে এসে দেখলাম যে না, এখানে কোনো কিছুই আসেনি। তো এইভাবে আসলে আমাদের এই পুরো ফাইল লোকেশন লিখে দিলে কিন্তু ইমেজটা আসবে না। এটা এক্স্যাক্টলি কোথায় আছে? এখানে আমাদের ইন্ডেক্স ফাইলটা যেখানে ঠিক তার উপরে দেখতে পাচ্ছি ইমেজ ফোল্ডার, এবং তার মধ্যে ইমেজটা। তো আমরা এখানে কি করছি যে এই ফোল্ডারের লোকেশনটা জাস্ট লিখে দিচ্ছি যে img ট্যাগ, তারপরে myimage.jpg যেটা আমাদের এখানে রয়েছে। এখন আমরা একটু ব্রাউজার থেকে ঘুরে আসি এবং দেখতে পাবো যে আমাদের ইমেজটা কিন্তু এই ফাইলের মধ্যে এখন চলে এসেছে। তো আমরা তাহলে খুব সহজেই বুঝতে পারলাম যে এখানে সোর্স আসলে কি। সোর্স হচ্ছে এখানে যে ফাইল লোকেশন বা কোথা থেকে এটা পাবে, কোন সার্ভার থেকে পাবে, আমরা লিঙ্কও এখানে বসাতে পারি। তো এখন আমাদের ফাইলটা ছিল হচ্ছে img ফোল্ডারের মধ্যে। তো সেজন্য আমরা এখানে ইমেজ লিখছি img, তারপরে যেভাবে ইমেজের নামটা ছিল এখানে লিখে দিলাম। তো এখানে অল্টার যে ট্যাগ রয়েছে সেখানে আসলে কি লিখতে হবে? তো এখানে আমাদের ইমেজ যদি কোনো কারণে শো না করে তাহলে একটা টেক্সট আমরা দেখাতে পারবো ভিজিটরকে। যেমন আমি এখানে লিখলাম এটা হচ্ছে মাই ইমেজ। তো এখন এখানে যদি আমি রিলোড দেই বা এখানে এমনিতেও কিন্তু এটা শো করবে না, তাহলে কখন শো করবে? যেমন আমি যদি এখন এখানে একটু ভুল করি, অর্থাৎ এখানে আমি imgটাকে কাট করে রাখছি এবং সেভ করে দিচ্ছি, তাহলে কিন্তু এখানে আর ইমেজটা না পেয়ে এখানে কিন্তু মাই ইমেজ লেখাটা শো করছে, অর্থাৎ অল্টারনেটিভ ইমেজের অল্টারনেটিভ যে ট্যাগ রয়েছে বা টেক্সট রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি আবার এখন এটাকে এই ইমেজের যে ফোল্ডার লোকেশন ঠিক করে দিলাম এবং সেভ করলাম, তাহলে দেখতে পাচ্ছি যে এখন কিন্তু আর সেই টেক্সটটা নেই, এর পরিবর্তে কিন্তু আমাদের ইমেজটা আবার চলে এসেছে। তো এই ছিল এই পর্বের কিছু ট্যাগ। আমরা পরবর্তীতে আরো নতুন নতুন কিছু ট্যাগ সম্পর্কে জানবো। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।